এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। এই মুহূর্তে বলা যায় গত 10 মাস আওয়ামী লীগ সরকার পতনের পর বাংলাদেশে ভারত বয়কটের ডাকটি তুঙ্গে, ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক তলানিতে। কিন্তু আমাদের আমদানি রপ্তানির চিত্রটা যদি দেখেন বিস্মিত হবেন। সাময়িক এই 10 মাসে মাঝে মাঝে খানিকটা বিঘ্ন ঘটেছে। 5 আগস্ট সরকার পতনের পরে কয়েকদিন আমদানি রপ্তানি বিঘ্ন ঘটেছে। এরপরেও বিভিন্ন সময় মাঝে মাঝে একটু উত্তেজনা তৈরি হয়েছে। এই যেমন ভারত পাকিস্তান যুদ্ধের সময় এই কয়েকদিনও পণ্য রপ্তানি খানিকটা কম হয়েছে, বিভিন্ন সময় মাঝে মাঝে কম হয়েছে। কিন্তু সত্যিকার অর্থে এই যে এত টানাপোড়েন, বাংলাদেশের বিপুল জনগোষ্ঠী, একটা বৃহৎ জনগোষ্ঠী ভারত বয়কটের ডাক দেয়, ভারতের সাথে চলবে না, কিন্তু সত্যিকার অর্থে ভারতের পণ্য ছাড়া চলতে পারছে না, চলতে পারে না। পরিসংখ্যান কি বলছে আমরা একটু সেটি দেখে নেই। যে ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের তথ্য বলছে যে এই চলতি অর্থ বছর, ভারতের অর্থ বছর কাউন্ট করা হয় এপ্রিল টু মার্চ, আমাদের যেমন জুলাই টু জুন, ভারতের 24-25, আমি গত কয়েক বছরের পরিসংখ্যানটা যদি বলি যে 2019-20 সালে অর্থ বছরে ভারত থেকে আমাদের পণ্য আমদানি করতে হয়েছে $8.20 বিলিয়ন। 2020-21 অর্থ বছরে আমাদের পণ্য আমদানি করতে হয়েছে $9.69 বিলিয়ন। 2021-22 অর্থ বছরে আমাদের সর্বোচ্চ, বাংলাদেশের ইতিহাসে 2021-22 অর্থ বছর ছিল সর্বোচ্চ আমদানির বছর, $16.15 বিলিয়ন। 2022-23 অর্থ বছরে $12.21 বিলিয়ন। 2023-24 অর্থ বছরে $11.06 বিলিয়ন। আর এই যে চলতি অর্থ বছর, ভারতীয় অর্থ বছর যেটি গত মার্চে শেষ হয়েছে, হয়ে আবার এপ্রিল মে নতুন অর্থ বছরের 2 মাস চলছে, বিগত অর্থ বছর 2024-25-এর $11.45 বিলিয়ন পণ্য আমদানি করা হয়েছে। অর্থাৎ 2023-24-এর থেকে বেশি পণ্য আমদানি হয়েছে 2024-25। এই যে এবার যদি রাজনৈতিক টানাপোড়েনটা না হতো, গত 10 মাস যাবত রাজনৈতিক টানাপোড়েন, এই আমদানিটা যেটা হয়েছে সেটা 2021-22-এর যে সর্বোচ্চ আমদানি, অতটা $16 বিলিয়ন না ছুঁলেও $14 বিলিয়ন, $13-14 বিলিয়ন কিন্তু ছুঁয়ে যেত। আমরা পারছি না কেন ভাই? আমরা তো ভারতের পণ্য বর্জনের ডাক দেই। ভারত আমাদের শত্রু রাষ্ট্র শেখানো হয় একটি জনগোষ্ঠীকে, কিন্তু ভারত আমাদের সবচেয়ে অকৃত্রিম বন্ধু রাষ্ট্র। আমি বারবার ভারতের বন্ধুত্বের কথা স্বীকার করি এবং আমি সত্যিকার অর্থে ইমোশনাল হয়ে যাই। আমার মুক্তিযুদ্ধের কথা যদি চিন্তা করি, তখনই আমাকে একটা কথা যদি কেউ মনে করিয়ে দেয় যে তুমি ভারতকে কেন বয়কট করবা, কেন গালি দিবা, ভারত বিরোধিতা কেন করবা, আমি যদি উন্মাদ হয়ে যায়, আমাকে যদি তাৎক্ষণিক কেউ মনে করে দেয় যে তোমার মুক্তিযুদ্ধে ভারতের অবদান ছাড়া তুমি স্বাধীনতা অর্জন করতে পারতে না। তুমি দেখো না, এই যে পাকিস্তানের আরেকটি প্রদেশ বালুচ, 77 বছর যাবৎ তারা জ্বলছে পাকিস্তানের সাথে। ঠিক তেমনি তুমি পাকিস্তানের আর একটা প্রদেশ ছিল পূর্ব পাকিস্তান। ভারত যদি তোমাকে সহযোগিতা না করতো সেই সময়, তুমি স্বাধীনতা অর্জন করতে পারতে না। আমি উন্মাদ হয়ে গেলে এ কথা বলবো, আমাকে যদি কেউ স্মরণ করিয়ে দেয় যে ভারত তোমার স্বাধীনতায় মুক্তিযুদ্ধে অবদান রেখেছিল, আমি ভারতের বিরোধিতা কখনোই করতে পারবো না, আমৃত্যু করতে পারবো না। আজকে ভারত বিরোধিতা মুখে এক কথা বলি, বাস্তবে আর এক রকম। পণ্য আমদানি কোনোভাবেই কমেনি। আমরা রপ্তানি কি করেছি সেটিও যদি একটু দেখি, যে ভারত বাংলাদেশ ব্যবসা বাণিজ্য এতটাই নির্ভরশীল যে ভারতের বাণিজ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী 2021-22 অর্থ বছরে বাংলাদেশ থেকে ভারতে পণ্য রপ্তানি করা হয়েছে $1.97 বিলিয়ন, প্রায় $2 বিলিয়ন কাছাকাছি। পরের অর্থ বছরে $2 বিলিয়ন ছাড়িয়ে যায়, অর্থাৎ 2022-23 অর্থ বছরে। 2024-23-24 অর্থ বছরে তা খানিকটা কমে, $2 বিলিয়ন থেকে একটু কম হয়। আর সর্বশেষ এই যে আমরা যে অর্থ বছরটি শেষ করলাম, 2024-25 অর্থ বছরে বাংলাদেশ থেকে ভারতে পণ্য রপ্তানি করা হয়েছে $2 বিলিয়ন কিছু বেশি। অর্থাৎ আমাদের রপ্তানিটা, ভারতের রপ্তানিটাও কিন্তু $2 বিলিয়ন ধারে কাছে গত কয়েক বছর যাবত ধারাবাহিকভাবে এটা ঘটছে।
আমি রপ্তানির কথা বলছি না, রপ্তানি বাজার দরকার বাংলাদেশে, কিন্তু আমদানি তো বন্ধ হওয়া দরকার। কেন পারছি না? ভারত থেকে আমাদের কি বেশি আমদানি হয়, আমরা কেন পাচ্ছি না? আমরা চোখে দেখি যে ভারতীয় খাদ্য, ভারতীয় গাড়ি আমদানি হয়, টু হুইলার, থ্রি হুইলার কিংবা মোটর গাড়ি কিংবা রেল ইঞ্জিন, কিন্তু সবচেয়ে নেপথ্যে একটা খুব বড় ধরনের প্রোডাক্ট আমদানি করতে হয় বাংলাদেশকে। আমাদের যে গার্মেন্টস শিল্পটা, টেক্সটাইল শিল্পটা চলে। আগে তো টেক্সটাইল, আগে কাপড়টা তৈরি হয়, আগে তো সবার আগে তুলা থেকে সুতা তৈরি হয়, সুতা থেকে কাপড় তৈরি হয়। এই যে কটন মিল, আমাদের যে স্পিনিং মিলগুলো, এই স্পিনিং মিলগুলোর টোটাল খাবারের প্রায় টোটাল আমাদের গার্মেন্টসের মেইন প্রধান প্রোডাক্ট, যে তুলা ছাড়া আমাদের সুতা উৎপাদন হবে না, যে তুলা ছাড়া আমাদের কাপড় উৎপাদন হবে না, যে কাপড় থেকে আমরা জামা কাপড় বানিয়ে বিদেশে রপ্তানি করতে পারবো না, এর টোটাল যে চাহিদা, তার যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ, ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারের প্রতিবেদন অনুসারে 2023 পঞ্জিকা বর্ষে বাংলাদেশ যত সুতা আমদানি করেছে বা তুলা আমদানি করেছে, তার মধ্যে ভারত থেকে 84.5%। অর্থাৎ টোটাল আমার গার্মেন্টসের যে চাহিদা, মানে তুলা আমদানি করতে হয়, এর 80 থেকে 85% ভারত থেকে আমদানি করে। হঠাৎ করে রাতারাতি আমি যদি এটা বন্ধ করে দেই, তাহলে আমার রপ্তানি, আমি 85% বিদেশে রপ্তানি করি, রপ্তানি খাতের সবচেয়ে বড় খাত গার্মেন্টস, সেটা একদম ধূপ করে পড়ে যাবে। যার কারণে আমরা চাইলেই ভারত থেকে পণ্য আমদানি বন্ধ করতে পারছি না। এরপরে আমাদের খাদ্যপণ্য আমদানি হয়, তুলার পরেই শীর্ষ আমদানি হচ্ছে খাদ্যপণ্য। এরপরে আমদানি হয় জ্বালানি, বিদ্যুৎ। আপনারা জানেন আদানি, বাংলাদেশের 10% বিদ্যুতের এক আদানি শুধুমাত্র আমাদের সরবরাহ করে, টোটাল বিদ্যুতের 10% সরবরাহ করে। এদিকে ত্রিপুরা থেকে কিছু আমদানি হয়, আমাদের জ্বালানি তেল আমদানি হয়, আর খাদ্যপণ্য তো আছেই বললাম। তো সবকিছু মিলে আমরা হঠাৎ করে কোনোভাবেই, আপনি যত বয়কটের ডাক দেন না কেন, আমি বুঝে না বুঝে, আমাদের ব্রেইন ওয়াশটা এমন ভাবে ব্রেইন ওয়াশ করা হয় যে বুঝে না বুঝে আমি ভারতীয় পণ্য বয়কটের ডাক দিই, কিন্তু আজকে বয়কট, কালকে কিন্তু আমার বিশ্বাস বন্ধ হয়ে যাবে। হঠাৎ করে বিকল্প উৎস খুঁজে পাবো, কিন্তু সেটি দীর্ঘ সময়ের ব্যাপার। ধরুন আজকে আপনার হঠাৎ করে পেঁয়াজের সংকট, বিদেশে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে আমার দেশি পেঁয়াজ আছে, এই দেশি পেঁয়াজ 200 টাকা করে ফেললাম। আপনার পাশে ভারত, আজকে এলসি করলে আপনি 3 থেকে 7 দিনের মধ্যে আপনার পেঁয়াজটা ঢুকে যাবে। আপনি যদি তুর্কি থেকে পেঁয়াজ আমদানি করতে যান, সেটা তো 15 দিন, 1 মাস, 2 মাস লেগে যেতে পারে। ভারত থেকে এভাবেই আমাদের সংকটগুলো মেটানো হয়। আমি বারবার বলবো যে আমার গার্মেন্টস পণ্য, আমার তুলা যে উৎপাদন হয় বাংলাদেশে, টোটাল চাহিদার মাত্র 3%। 97% আমার আমদানি করতে হয়, এর মধ্যে 80 থেকে 85% ভারত থেকে আমদানি করতে হয়। আমি বারবার বলি, এগুলো বারবার বলে যাব, আপনারা শুনুন না শুনুন, বুঝুন না বুঝুন। এই আমি যে শার্টটা গায়ে দিয়ে আছি, এটি বাংলাদেশ মেড, এর তুলাটা কিন্তু ভারতের। আমি নিশ্চিত করে বলছি যে 85% যেহেতু তুলা আমদানি হয়, অন্যান্য দেশ থেকে কিছু 10-12% আমদানি হয়, কিন্তু বেশিরভাগ ভারত থেকে আমদানি হয়। কাজে আপনি যদি বলেন যে ভারত থেকে আমদানি করবে না, হবে না, আপনি বাঁচবেন না, আপনি মারা যাবেন। কিন্তু উদ্বেগের কারণ আছে, উৎকণ্ঠার কারণ আছে। এই যে ভারতের সাথে যে আমাদের কূটনৈতিক সম্পর্ক টানাপোড়েনের মধ্যেও আমার ব্যবসাটা কিন্তু চলমান আছে। কিন্তু এই কূটনৈতিক সম্পর্কটা এবং এই যে বাংলাদেশে একটা অস্বাভাবিক সরকার যদি দীর্ঘদিন থাকে, সংকট কিন্তু ঘনীভূত হতে সময় লাগবে না। ইতিমধ্যে আমাদের পণ্য ভারতে রপ্তানির সুযোগ, আমাদের প্রধান রপ্তানি পণ্য কিন্তু পোশাক, ভারতে আমরা পোশাকই প্রধানত রপ্তানি করি। এছাড়া আরো কিছু আছে, যেমন খাদ্যপণ্য আছে, প্লাস্টিক পণ্য আছে, ফার্নিচার আছে, এগুলো রপ্তানি করি। আমাদের রপ্তানি কিন্তু বন্ধ হয়ে গেছে ভারতে, স্থল বন্দর দিয়ে রপ্তানির সুযোগ বন্ধ করে দিয়েছে ভারত। আমাদেরকে সমুদ্র বন্দর দিয়ে, চট্টগ্রাম সমুদ্র বন্দর দিয়ে মুম্বাইতে রপ্তানি করতে হবে সমুদ্রে, অথবা কলকাতায় রপ্তানি করতে হবে। সেটি আমাদের জন্য এক প্রকার অসম্ভবের কারণে বন্ধ করে দিয়েছে। আমরা ভারতে আর রপ্তানি করতে পারছি না। আমাদের বাৎসরিক $2-2.5 বিলিয়ন পণ্য রপ্তানি মাইনাস হয়ে গেল। এই অচল অবস্থা যদি না কাটে, আমাদের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর ওদিকে ভারত যদি যে কোনো ভাবে এই যে বাংলাদেশের সাথে যে একটা সহিংসতাপূর্ণ সম্পর্ক, একটা বাজে সম্পর্ক, এই সম্পর্কটাকে লক্ষ্য করে ধীরে ধীরে তারা যদি মনে করে যে বাংলাদেশে আমরা পণ্য রপ্তানি করবো না,
ভারতীয় ব্যবসায়ীরাও যদি মনে করে যে না বাংলাদেশ বয়কট, ওরা যেহেতু বয়কটের ডাক দিচ্ছে আমরা রপ্তানি করবো না, তাহলে কিন্তু বাংলাদেশ হঠাৎ করে মহা বিপদে পড়ে যাবে। এগুলো বাংলাদেশের মানুষ বোঝে না, সরকারও বোঝে না। সরকার এত শিক্ষিত, তারা এই মুহূর্তে যারা সরকারে আছে, রাজনৈতিক সরকারের সময় অনেক 8 পাস 5 পাস ম্যাট্রিক পাস জনমন্ত্রী হয়, তাদের কথা তো আলাদা, তারা না হয় বোঝে না, তাদের বিবেকটা ঘুমন্ত। কিন্তু শিক্ষিত মানুষদের বিবেক তো ঘুমন্ত হয় না, জাগ্রত হয়। তাহলে আমরা কি শিক্ষা পেলাম? আমরা তো কুশিক্ষা পেয়েছি। আমাদের এই যে সাধারণ মানুষও বুঝে না বুঝে ভারত বিরোধিতা করে, এটাই তো সঠিক না। আমাদের রাষ্ট্রীয়ভাবে ভারত বিরোধিতার বিরুদ্ধে, ভারত বিরোধিতা না করার পক্ষে প্রচারণা চালানো উচিত। নইলে ভারত যদি আসলে চূড়ান্ত বিচারে মনে করে যে বাংলাদেশকে আর পণ্য রপ্তানি করবো না, আমরা ওদের পণ্য যেহেতু আমরা গ্রহণ করছি না, আমরাও পণ্য পাঠাবো না, বাংলাদেশের কপালে এক বড় ধরনের শনির দশা আছে। আমি জানি না যে এই অবস্থা, এই সরকার থাকাকালীন এই অবস্থা, এই সংকট কাটবে না। নিশ্চয়ই রাজনৈতিক সরকার আসতে হবে, তাহলেই হয়তো কেটে যাওয়া সম্ভব। আমরা প্রত্যাশা করি, আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ তুমি বাংলাদেশের এই সংকট কাটিয়ে দাও। এবং আমাদের সবচেয়ে নিকট প্রতিবেশী, আমি ধর্মের কারণে বিরোধিতা করব না, আমি আমার ধর্মে মুসলিম, ডাকাত, সন্ত্রাসী, আমি তাকে তো ঘৃণার চোখে দেখব। একটা হিন্দু ধর্মের, বৌদ্ধ ধর্মের, খ্রিস্টান ধর্মের যদি সৎ মানুষ হয়, ভালো মানুষ হয়, তাকে আমি বুকে টেনে নেব। এটাই মানুষ হওয়া উচিত। শুধুমাত্র ধর্মের কারণে একজনকে, ডাকাতকে বুকে টেনে নেব, একজন মানুষ হিসেবে আমি মানুষের পর্যায়ে থাকবো না, আমি অন্য কিছু হয়ে যাব। কাজেই ভারত বাংলাদেশ সম্পর্ক উন্নয়ন ছাড়া বিকল্প কোনো পথ নাই।